বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল শাখার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা করা হবে। আমরা যে অধ্যায়ের উপর আলোচনা করছিলাম সেই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায় ছিল আমাদের শিরোনাম ছিল বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেহেতু গণতন্ত্র নিয়ে আলোচনা করছি, আমাদের অধ্যায় হচ্ছে গণতন্ত্র এবং নির্বাচন। তো গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে রাজনৈতিক দল। গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে রাজনৈতিক দল। কেন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে রাজনৈতিক দল? কারণ আমাদের যদি মনে থেকে থাকে, আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম যে গণতন্ত্র হচ্ছে দুই প্রকার। প্রাচীন গ্রিসে বা প্রাচীনকালে যেই গণতন্ত্র সূচনা লাভ করেছিল সেটা ছিল আমাদের প্রত্যক্ষ গণতন্ত্র, অর্থাৎ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করত। কিন্তু আধুনিক কালে তো সেটা সম্ভব হচ্ছে না, কারণ আধুনিক কালে রাষ্ট্রের আয়তনও বড়, জনসংখ্যাও বেশি। তাহলে আমরা কি দেখেছিলাম? গণতন্ত্রের আরেকটি রূপ পরোক্ষ গণতন্ত্র। কিভাবে কার্যকর হয়? জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সেই শাসন কার্যে অংশগ্রহণ করে। এই যে প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া, সেটা আমরা রাজনৈতিক দলের মধ্য দিয়ে করে থাকি। আমরা বস্তুত নির্বাচনে ভোট দিয়ে যে কোনো একটি রাজনৈতিক দলকে জয়ী করি। তাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সফল করতে হলে অবশ্যই রাজনৈতিক দলের উপস্থিতি থাকতে হবে। এবং সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি আমরা দেখতে পাই। বহুদলীয় ব্যবস্থা যেটাকে আমরা বলি। আমরা যদি একটু আমাদের দেশের দিকে লক্ষ্য করি, আমাদের দেশে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। আমরা প্রতি 5 বছর পর ভোট দিয়ে যে কোনো একটি রাজনৈতিক দলকে নির্বাচন করি। সেজন্যই সেই প্রেক্ষিতেই অধ্যাপক ফাইনার বলেছিলেন আধুনিক গণতন্ত্র কার্যত পক্ষে আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত পক্ষে রাজনৈতিক দলের শাসন বা দলীয় শাসন। আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব আমরা যখন সরকারের নাম নেই, যেমন বর্তমানে আমাদের সরকার কোন সরকার? আওয়ামী লীগ সরকার। সেই সরকারের আগে কিন্তু দলীয় নামটা আমরা ইউজ করি বা ব্যবহার করে থাকি। সেই জন্যই বলা হয় যে আধুনিক সরকারটা হচ্ছে দলীয় সরকার বা আধুনিক শাসন হচ্ছে রাজনৈতিক দলের শাসন বা দলীয় শাসন। তো সেই প্রেক্ষিতেই আমরা যেহেতু আলোচনা করছি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন, তাহলে এই গণতন্ত্র নির্বাচন সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে হবে। তাই আজকে আমরা আমাদের পাঠ্যসূচিতে বা আলোচ্যসূচিতে যে বিষয়গুলো রেখেছি সেগুলো হচ্ছে রাজনৈতিক দলের ধারণা, রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং তৃতীয়ত গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক দলের ভূমিকা এবং সর্বশেষ যেটা আলোচনা করব গণতন্ত্র নির্বাচনের সম্পর্ক। আমাদের সাথে যারা আছো, মিতু ইকবাল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো শিক্ষার্থীরা শুরু করি তাহলে আমরা রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দল যাকে বলা হয় পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হচ্ছে একটি সংগঠিত জনসমষ্টি বা একদল সংগঠিত জনসমষ্টি যারা একই রাজনৈতিক আদর্শ পোষণ করে এবং রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য বিভিন্ন উপায় বের করে এবং যে উপায়গুলো বের করে সেই উপায়গুলোর উপর ভিত্তি করে জনসমর্থন লাভ করতে চায় এবং নিয়মতান্ত্রিক উপায়ে হচ্ছে তোমার সরকার ক্ষমতা লাভ করে বা শাসন ক্ষমতা গ্রহণ করে। তাকে বলি হচ্ছে আমরা রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে কেন্দ্র করে সাধারণত তোমার জনমত গঠন, দলীয় আদর্শ প্রচার, সমর্থন গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে ওঠে।
তাহলে আমরা কি বলেছি, রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি বা কম বেশি সংগঠিত এমন একটি জনসমষ্টি বা একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শাসন ক্ষমতা বা সরকার ক্ষমতা দখল করতে চায়। আমাদেরকে মনে রাখতে হবে রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য বা প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করা। তো রাজনৈতিক দলের সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তোমাদের বইয়ে কিছু সংজ্ঞা দেওয়া আছে, আমি সেটা একটু আলোচনা করে দিচ্ছি। প্রধানত রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক গেটেল যেটা বলেছেন, তিনি বলেছেন রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাহলে অধ্যাপক ফাইনারও কিন্তু রাজনৈতিক দল বলতে একদল লোক বা একদল লোকের সমষ্টিকে বুঝিয়েছেন যারা হচ্ছে একই একক। আমাকে মনে রাখতে হবে একই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত ব্যক্তিরা একই আদর্শ পোষণ করে। একই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত ব্যক্তিরা একই রাজনৈতিক আদর্শ পোষণ করে। কখনোই দেখবে তোমরা যে একটি রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত বা যে সকল সদস্যরা আছে তারা কিন্তু কখনোই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করে না। যদি একটি রাজনৈতিক দলের অধীনে কোনো সদস্য ভিন্ন মত পোষণ করতে শুরু করে তখন কিন্তু সে দলীয় সদস্য পদটা হারিয়ে ফেলে বা তাকে তার দলীয় সদস্য পদটা বাতিল করে দেওয়া হয়। বাবুল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এই রাজনৈতিক দলের সংজ্ঞা থেকে রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আমরা বৈশিষ্ট্যতে কি বলতে পারি, রাজনৈতিক দল হচ্ছে একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি বা হচ্ছে একই একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি যারা হচ্ছে রাষ্ট্রীয় সমস্যার প্রতি একমত পোষণ করে, রাষ্ট্রীয় সমস্যাগুলো চিহ্নিত করে, তারপর সেই সমস্যাগুলো সমাধান করতে চায়, তারপর সমস্যা সমাধানের বা সেই কর্মপন্থার উপর ভিত্তি করে তারা প্রচারণা চালায় এবং পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে হচ্ছে তোমার রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। তাহলে সে প্রেক্ষিতে আমাদের পরবর্তী আলোচ্য সূচিতে চলে যাচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে কি, রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জাতীয় সমস্যা নির্ধারণ। প্রথমত হচ্ছে তারা জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করে। জাতীয় সমস্যা মনে রাখতে হবে, জাতীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা না। জনসংখ্যা যতজন তত সমস্যা, প্রত্যেক জনগণের বিভিন্ন রকম সমস্যা আছে, কিন্তু সকল সমস্যাই কিন্তু জাতীয় সমস্যা নয়। রাজনৈতিক দলগুলো কি করে, জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো নির্ধারণ করা হচ্ছে জাতীয় রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং সেই সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলোর সমাধানের অবলম্বন বা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন করে থাকে। কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন জাতীয় দলের উদ্দেশ্য হচ্ছে জাতীয় সমস্যা চিহ্নিত করা এবং তার প্রেক্ষিতে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন করা এবং তার প্রেক্ষিতে জনসমর্থন লাভ করা, এবং জনসমর্থন লাভ করে নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করা বা রাষ্ট্রীয় ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা দখল করা। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্রীয় যে ক্ষমতাটা আছে সেটা দখল করা বা সেটা কুণ্ঠিগত করা, বা আমরা বলতে পারি যে সরকার হিসেবে আসীন হওয়া বা সরকার গঠন করা হচ্ছে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা যেহেতু গণতন্ত্র নিয়ে পড়ছি, গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে পড়ছি, তাহলে আমাদের কিন্তু দেখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকাটা কি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচ্য সূচিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা।
গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। আমরা প্রথমে যেটা বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে আমাদের রাজনৈতিক দল। অধ্যাপক ফাইনার বলেছেন যে আধুনিক শাসন মূলত দলীয় শাসন, কেননা এই যে প্রতিনিধি নির্বাচন, সেই প্রতিনিধি নির্বাচন রাজনৈতিক দল ছাড়া কখনোই সম্ভব না। জনগণ যে কোনো একটি রাজনৈতিক দলের সদস্যকে তার প্রতিনিধি হিসেবে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রাজনৈতিক ক্ষমতায় বা শাসন কার্যে অংশগ্রহণ করে। মেহনাজ রশিদ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, পড়াশোনা ঠিক মতো করছো তো? আচ্ছা, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল যেটা বলছিলাম যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র কখনোই কল্পনা করা যায় না। এছাড়া শুধু গণতন্ত্র কেন বলছি, আমরা যে কোনো প্রকার দলীয় ব্যবস্থায় আমরা যদি একনায়কতন্ত্র দেখি, একনায়কতন্ত্রেও কিন্তু রাজনৈতিক দল থাকে। যে কোনো প্রকার সকল প্রকার রাজনৈতিক ব্যবস্থাতেই হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক দলের উপস্থিতি আমরা দেখতে পাই। একনায়কতন্ত্র যেখানে আছে সেখানে একটি মাত্র দল আছে, তারপর হচ্ছে একদলীয় ব্যবস্থা সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, দ্বিদলীয় ব্যবস্থায় দুটি রাজনৈতিক দল থাকে, বহুদলীয় ব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দল থাকে। এখন একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা যেমনই হোক না কেন, সে দেশে কিন্তু রাজনৈতিক দল থাকেই, কারণ রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক কার্যাবলী পরিচালনা করা আধুনিককালে অতটা সম্ভবপর হয়ে ওঠে না। তাই আমাদেরকে দেখতে হবে রাজনৈতিক দল এমন কী কার্যাবলী সম্পাদন করে যার প্রেক্ষিতে আমরা বলে থাকি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের একটি অপরিহার্য অংশ। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় কেন গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দলই রাষ্ট্রীয় সমস্যাগুলো নির্ধারণ করে থাকে। রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, আমি পূর্বে যেমনটা বলেছি, সকল সমস্যা কিন্তু রাষ্ট্রীয় সমস্যা নয়, ব্যক্তিগত অনেক সমস্যা থাকে, সামাজিক সমস্যা থাকে। তাহলে সেই সমস্যাগুলোর মধ্য থেকে কোনগুলো রাষ্ট্রীয় সমস্যা সেগুলো নির্ধারণ করা রাজনৈতিক দলের অন্যতম একটি উদ্দেশ্য, তো আমরা দেখেছি অন্যতম একটি উদ্দেশ্য। তাহলে এই রাষ্ট্রীয় সমস্যাগুলো, একটি রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, তারপর হচ্ছে রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যা থাকে। রাজনৈতিক দল কি করে, সেই সকল সমস্যাগুলো চিহ্নিত করে জনসমক্ষে তুলে ধরে। রাজনৈতিক দল শুধুমাত্র সমস্যাগুলো সমাধান করেই তার কার্যাবলী শেষ হয়ে যায় না, সমস্যাগুলো শনাক্ত করা বা নির্ধারণের পর সেগুলো সমাধানের লক্ষ্যে ব্যাপক নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন করে। রাজনৈতিক দল রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য কীভাবে সমাধান করা যায় বা সমস্যাগুলো কোন ধাপে সমাধান করা যায় সেই সমাধানে বিভিন্ন পথ খুঁজে বের করে। এছাড়াও রাজনৈতিক দল কী করে, তার যে দলীয় নীতিমালা আছে সেই নীতিমালাগুলো রাজনৈতিক দল প্রণয়ন করে থাকে। এরপরে রাজনৈতিক দল নীতিমালার সমস্যা চিহ্নিতকরণ এবং তারপরে সমস্যা নীতি প্রণয়ন ও কর্মসূচি প্রণয়নের পরে রাজনৈতিক দল কী করে, যে নীতিমালা বা পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল বিভিন্ন রকম সভা সমিতি, তারপর হচ্ছে তোমার পত্রপত্রিকায় মতামত ব্যক্ত করে এবং হচ্ছে টকশো আয়োজন করে বা বিভিন্নভাবে সভা সমিতি করে, তারপর হচ্ছে টকশো করে বিভিন্নভাবে করে কি সেই নীতিমালাগুলো জনগণকে জানাতে চায়। এই জনগণকে জানানোর পর এই জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল একটি সুষ্ঠু জনমত গঠনের চেষ্টা করে। তাই পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজটি করে সেটা হচ্ছে রাজনৈতিক দল জনমত গঠন করে। তার এই যে নীতিমালাগুলোর উপর বা কর্মসূচিগুলোর উপর ভিত্তি করে রাজনৈতিক দল একটি সুষ্ঠু জনমত গঠন করে। এরপর জনমত গঠনের পরে যেটা করে, রাজনৈতিক দলকে কিন্তু
জনমত গঠন করে। আচ্ছা, এরপরে যে আমরা বলেছি যে আমরা প্রত্যেক একটি নির্দিষ্ট সময় পরপর নির্বাচনে হচ্ছে প্রার্থীকে, যে কোনো একজন প্রার্থীকে বাছাই করি। দলীয় প্রার্থীকে তো অবশ্যই যে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে বাছাই করি, আমরা কিন্তু সরাসরি রাজনৈতিক দলটার পক্ষে ভোট দিই না, আমরা দেখি সেই দলে বা আমাদের এলাকায়, যেমন ধরো আমি আমাদের জাতীয় নির্বাচনে আমি এখন ভোট প্রদান করব, এখন দেখব এই নির্বাচনে এই এলাকা থেকে কারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, প্রার্থী কারা কারা আছে। আমি কিন্তু দেখবো না কোন কোন রাজনৈতিক দল আছে, দেখব কোন কোন প্রার্থী আছে। সেই প্রার্থীকে যদি সৎ এবং যোগ্য হয় তখনই কিন্তু আমি তাকে ভোট প্রদান করব, তখনই কিন্তু আমি তাকে নির্বাচন করব। এই যে সৎ ও যোগ্য প্রার্থী নির্ধারণ বা প্রার্থী মনোনয়ন, সে কাজটি কিন্তু করে থাকে রাজনৈতিক দল। রাজনৈতিক দল তার দলে তোমার হচ্ছে যোগ্য ও সৎ ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে এবং তারপরেই কিন্তু আমরা তাকে নির্বাচন করি। তাহলে রাজনৈতিক দলের বা গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রার্থীকে মনোনয়ন প্রদান করা। এরপর প্রার্থী মনোনয়নের পর রাজনৈতিক দল কী করে, সেই প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। আমরা কিন্তু দেখি নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন রকম মিছিল, মিটিং, সমাবেশ, তারপর হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন রকম তোমার হচ্ছে পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, এই সব কিছু হচ্ছে দেখা যায়। সেগুলো কেন? প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য। এই প্রচারণা করে বলেই কিন্তু আমরা সে প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি কী বা সে প্রার্থীর পক্ষে রাজনৈতিক দলের নির্বাচনী কর্মসূচিগুলো কী কী সেগুলো জানতে পারি। তাই এই যে প্রার্থীর হয়ে প্রচারণার কাজগুলো, সেগুলো কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে রাজনৈতিক দল সম্পাদন করে। তাহলে আমরা বলতে পারি তার পরবর্তী কাজ হচ্ছে প্রচারণা। এরপরে প্রার্থী মনোনয়ন, সমস্যা নির্ধারণ, নীতিমালা প্রণয়ন, জনমত গঠন, প্রার্থী মনোনয়ন, প্রচারণা, তারপরে কি আসে সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনে কি হয়, যেই দল সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে বা যেই রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ জনমত ভোট লাভ করে, সেই দলই কিন্তু আমার সরকার গঠন করে। তাহলে সরকার গঠনটা কে করছে? আমার রাজনৈতিক দল করছে। তাহলে রাজনৈতিক দলের পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠন। এখন আমরা দেখেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত বহুদলীয় ব্যবস্থা দেখা যায় বা দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। কি হয়, নির্বাচনের পর যে দল সরকার গঠন করে সে দল কিন্তু আমার সরকার গঠন করছে, সরকার গঠনের পর সেই দলটি হচ্ছে তার নীতিমালা বাস্তবায়ন করতে চায়। এখন যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, ওই দল ছাড়া বাকি যে দলগুলো আছে সেগুলো কিন্তু আমার বিরোধী দলে রূপান্তরিত হয় বা বিরোধী পজিশনে চলে যায়, সেগুলোকে আমরা বলি বিরোধী দল। রাজনৈতিক দল সরকার গঠনের পাশাপাশি কিন্তু বিরোধী ভূমিকাও পালন করে বা বিরোধী দলের ভূমিকাও পালন করে। বিরোধী দলের ভূমিকা পালন। বিরোধী দলকে কিন্তু বিকল্প সরকার বলা হয়। কেন বিকল্প সরকার বলা হয়? কারণ বিরোধী দল সর্বদা জাগ্রত থাকে সরকারের দোষ ত্রুটিগুলো দুঃখিত, বিরোধী দল কি করে, তোমার হচ্ছে সদা জাগ্রত থাকে যে সরকার যে সকল কর্মসূচি গ্রহণ করছে সে সকল কর্মসূচি জনস্বার্থ বিরোধী হচ্ছে কিনা বা সরকারের দোষ ত্রুটিগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য সদা জাগ্রত থাকে বিরোধী দল। বিরোধী দলগুলো কি করে, তোমার আইনসভায় বিভিন্ন রকম জবাবদিহিতামূলক পদক্ষেপ গ্রহণ করে, যেমন গঠনমূলক সমালোচনা, প্রশ্ন জিজ্ঞাসা ইত্যাদির মধ্য দিয়ে সরকারের জবাবদিহিতাটা নিশ্চিত করে। বিরোধী দলের উপস্থিতি যদি না থাকে তাহলে কিন্তু সরকার সে জায়গায় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। স্বেচ্ছাচারী মানে কি, সরকারের যা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী যে কোনো নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারে। একমাত্র বিরোধী দলের উপস্থিতি থাকলে সেক্ষেত্রে সরকার বিরোধী দলের সমালোচনার ভয়ে অনেক সময় যদি স্বৈরাচারী হওয়ার ইচ্ছাও থাকে তাও সে হতে পারে না। তাই সেজন্যই কিন্তু আমাদের বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। এরপর রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে।
কিভাবে দেখো, রাজনৈতিক দলগুলো কি করে, তোমার জনগণের যেই মতামতগুলো আছে বা জনগণের যে চাহিদা আছে বা জনগণের যে সমস্যাগুলো আছে সেটা রাজনৈতিক দলের নেতারা জনগণের সাথে মিশে যায়, মিশে গিয়ে জনগণের কাছ থেকে জনগণের সেই সমস্যাগুলো নিয়ে সরকারের কাছে উত্থাপন করে এবং সরকার শুধু তাই নয়, সরকার সেই সমস্যার প্রেক্ষিতে যেই সিদ্ধান্তগুলো নেয় মানে যে নীতিমালাগুলো প্রণয়ন করে সেগুলো আবার রাজনৈতিক দলের সদস্যরা জনগণের কাছে নিয়ে যায়। এই যে জনগণের সমস্যা সরকারের কাছে উত্থাপন এবং সেই সমস্যার প্রেক্ষিতে সরকারের নীতিমালা বা সিদ্ধান্ত জনগণের কাছে আবার পৌঁছে দেওয়া, এই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমার রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করে। রাজনৈতিক দলের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা কার্যাবলী হচ্ছে রাজনৈতিক দল জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা করে বা জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে যেমন ধরো কিছু কিছু বা উদাহরণ হিসেবে বলি, আমরা যে 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতার পেছনে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের সম্পূর্ণ ভূমিকা ছিল। একটি রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়া কখনোই একটি জাতি তার জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা করতে পারে না। 71 সালের আগে যদি আমরা 47 সালের দিকে দেখি, 47 সালের এই যে মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমি, সেই পৃথক আবাসভূমি গঠনের পেছনেও কিন্তু মুসলিম লীগের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। তাই কোনো জাতি বা কোনো একটি জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তাকে স্বাধীন করার পেছনেও কিন্তু রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল কোন কোন কার্যাবলী সম্পাদনের মধ্য দিয়ে হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরও কার্যকর করে তোলে। আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় যে সকল কার্যাবলী পরিচালনা করে সে সম্পর্কে আমরা দেখতে পেলাম। এরপরে আমাদের যেটা আছে সর্বশেষ আলোচ্য সূচিতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ। নির্বাচন কি? নির্বাচন হচ্ছে বাছাই করা, গণতান্ত্রিক ব্যবস্থায় বা আমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ভাষায় বলি, নির্বাচন হচ্ছে প্রার্থী বাছাই করা বা হচ্ছে প্রতিনিধি বাছাই করা। যেহেতু আধুনিক গণতন্ত্রটাই হচ্ছে তোমার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ যদি শাসন কার্যে অংশগ্রহণ করতে চায় তাহলে একটি মাধ্যমেই সে অংশগ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে প্রার্থী বাছাই। আর সেই প্রার্থী বাছাইটা হয় নির্বাচনের মধ্য দিয়ে। আমরা প্রতি বছর বা প্রতি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোট দিয়ে নির্বাচনে আমরা যদি দেখি, বাংলাদেশে দেখি কিন্তু প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়। সেই নির্বাচনে কি হয়? জনগণ ভোট দিয়ে একটি রাজনৈতিক দলকে জয়ী করে, সেই রাজনৈতিক দল তোমার হচ্ছে শাসন ক্ষমতায় আসীন হয়। এরপরে পরবর্তী 5 বছর পর এই 5 বছর পরে আরেকটি নির্বাচন হয়। এই 5 বছরের মধ্যে যদি সেই রাজনৈতিক দল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তবে কিন্তু আমরা পরবর্তী মেয়াদে তাকে আবার নির্বাচন করি বা তাকে আবার ভোট দিই। যদি সেক্ষেত্রে সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, কি করি? আমরা পরবর্তী মেয়াদে সেই রাজনৈতিক দলকে ভোট দেই না, নির্বাচন করি না। তাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নেই। যেখানে নির্বাচন হবে না সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো গণতান্ত্রিক ব্যবস্থাটা কল্পনাই করা যায় না। সাধারণত যে আমরা একনায়কতন্ত্র দেখি, আমরা দেখেছি এর আগে গণতন্ত্রের বিপরীত ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রে কিন্তু কোনো নির্বাচন হয় না, গণতান্ত্রিক ব্যবস্থাতেই শুধুমাত্র নির্বাচন হয়। তাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের আলোচ্য সূচি অন্তর্ভুক্ত। আমরা পরবর্তী ক্লাসে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটা বা বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।